আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালের বৃষ্টিতে চরম ভোগান্তিতে কর্মজীবী মানুষ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে তৈরি হয়েছে যানজট। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, এই মুহূর্তে সড়কের পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। রাজধানীর অন্যান্য সড়কগুলোর মতো আমি এখন যেই জায়গাটিতে অবস্থান করছি, কাকরাইল মোড়, এখানেও কিন্তু যে যানজটের চিত্র সেটি অনেকটা একই। আমরা যেটি দেখতে পেয়েছি যে রাজধানীর বিশেষ করে ঢাকার যে দক্ষিণ অংশ, সেখানে কিন্তু প্রতিটি রাস্তায় কিন্তু অতিরিক্ত জ্যাম লক্ষ্য করা গিয়েছে। সেই জ্যামের যে কারণটি সেটি যদি বলতে চাই যে সকাল থেকে ভোর থেকেই কিন্তু এক ধরনের বৃষ্টি ছিল, যে বৃষ্টির কারণেই কিন্তু স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী সকল ধরনের মানুষের কিন্তু এক ধরনের দুর্ভোগ শুরু হয়েছিল, যেখানে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে কিন্তু যেতে অনেকটা বেগ পোহাতে হয়েছিল, যে কারণেই কিন্তু অনেকেই নির্দিষ্ট সময়ে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে পারেননি। এই ঠিক একই কারণে কিন্তু এখানে যানজটের অতিরিক্ত মানুষের চাপে এবং অতিরিক্ত গাড়ির চাপে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া যানজট সৃষ্টির যে মূল কারণগুলো রয়েছে সেখানে যদি আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রতিটি রাস্তায় কিন্তু এই রাস্তার একটি নির্দিষ্ট অংশ পানিতে ডুবে অথবা কর্দমাক্ত হয়ে থাকার কারণে দেখা যাচ্ছে যে রাস্তাগুলো অনেক সরু হয়ে গেছে, যে কারণে যানজট হচ্ছে। এছাড়া আমি লক্ষ্য করেছি যে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট যানবাহন কিন্তু উল্টো পথে চলাচল করছে। যে উল্টো পথে চলাচল করার ফলে কিন্তু যানজটের যে মাত্রা সেটি কিন্তু অতিরিক্ত হচ্ছে এবং তীব্র হচ্ছে। আমি যদি জানিয়ে রাখতে চাই, ভোর থেকে যে বৃষ্টি হচ্ছিল সে বৃষ্টি কিন্তু আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে আগামী কয়েকদিন, বিশেষ করে আগামী এক সপ্তাহ কিন্তু এ ধরনের থেমে থেমে বৃষ্টি অথবা মেঘাচ্ছন্ন আকাশ সহ এই যে বজ্রসহ বৃষ্টির সমূহ সম্ভাবনা তারা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন। এছাড়া আমি কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি যে রাজধানীর আকাশে কিন্তু অতিরিক্ত রোদ দেখা যাচ্ছে এই মুহূর্তে। আমি যদি জানিয়ে রাখতে চাই, সকাল থেকে আবহাওয়া অনেকটা শীতল থাকলেও এই মুহূর্তে কিন্তু বৃষ্টির পরবর্তী সময়ে আর্দ্রতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং গরম লক্ষ্য করা যাচ্ছে। তীব্র গরমে কিন্তু এখন অনেকটা মানুষের মধ্যে এক ধরনের দুর্ভোগ দেখা যাচ্ছে। এছাড়া আমি দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে কাকরাইল এবং কাকরাইলের আশপাশের যে সকল সড়কগুলো রয়েছে সেখানে প্রতিটি সড়কেই কিন্তু অতিরিক্ত জ্যাম এবং এই যানজট কিন্তু অতিরিক্ত যে গাড়ি, সেই গাড়িগুলোর কারণেই মূলত হচ্ছে। এছাড়া কিছুক্ষণ পর পর ইমার্জেন্সি যে সকল সার্ভিস রয়েছে, যেগুলো যেমন অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যে সকল যানবাহন যেগুলো ইমার্জেন্সি সার্ভিস দেয়, সেগুলো কিন্তু অনেকটা তাদের যে নির্দিষ্ট গন্তব্য সেখানে যেতে কিন্তু অনেকটা সময় লাগছে এবং সেই ক্ষেত্রেও কিন্তু তাদের এক ধরনের বেগ পোহাতে হচ্ছে। তারা কিন্তু নির্দিষ্ট সময়ে কোথাও যেতে পারছেন না। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারাও কিন্তু এই ধরনের যানজট মোকাবেলায় অনেকটা তাদেরও বেগ পোহাতে হচ্ছে। তারা বলছেন যে অতিরিক্ত সড়কে অতিরিক্ত গাড়ির চাপ কিন্তু এই ধরনের যানজটের মূল কারণ হিসেবে তারা চিহ্নিত করছেন। এই ছিল কাকরাইল মোড় থেকে সর্বশেষ। ধন্যবাদ ফাহিম। কর্মদিবসে সকালের বৃষ্টিতে চরম ভোগান্তিতে কর্মজীবী মানুষ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে তৈরি হয়েছে যানজট। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। মামলা বাতিল চেয়ে সাবেক প্রধান বিচারপতির ABM খায়রুল হকের আবেদনের শুনানি আজ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, কটা নাগাদ খায়রুল হকের আবেদনের শুনানি হতে পারে? আজ গুরুত্বপূর্ণ আর কি মামলার শুনানি আছে, বিস্তারিত জানাবেন। পার্বণ, যেমনটি জানান, গত মাসের 24 জুলাই কিন্তু সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর কিন্তু জুলাই আগস্ট আন্দোলনে যাত্রাবাড়ি একটি হত্যা মামলায় কিন্তু তাকে আসামি করে এই মুহূর্তে তিনি কারাগারে রয়েছে। আজকে তার পক্ষের আইনজীবীরা কিন্তু তার এই মামলা যাতে করে খারিজ করা হয় এবং তাকে যাতে জামিন দেওয়া হয় সেজন্যই কিন্তু শুনানি অনুষ্ঠিত হবে। তো আমরা এখানে এসে যেমনটি জানতে পেরেছি, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে কিন্তু যে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে আব্দুল কাইম হত্যা মামলায় দেওয়া হয়েছে, সেই মামলাটি যাতে বাতিল এবং জামিন দেওয়া হয় সেজন্য কিন্তু আজকে শুনানি হবে। এই শুনানি কিন্তু হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি
KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি আজকে অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত কিন্তু তাকে আদালতে তোলা হয়নি, কিছুক্ষণ পর তোলা হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আর আপনাকে যদি একটু জানিয়ে রাখি, এর আগে গেল 11 আগস্ট কিন্তু সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি ABM খায়রুল হকের পক্ষে করা আবেদনকে শুনানিকে কেন্দ্র করে আদালতে দুপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ওই দিনই পরবর্তীতে আজকের এই দিনটি ধার্য করা হয়। আজকে মূলত এই সাবেক প্রধান বিচারপতির পক্ষে তার আইনজীবীরা তার এই যে মামলাটি, তারা যেমনটি বলছেন যে বিচারপতি ABM খায়রুল হককে হত্যা মামলায় কেন অন্তর্ভুক্ত করা হলো, আসামি করা হলো, সেই জন্য তারা মামলাটি বাতিল এবং জামিন চান। সেইটি কিন্তু তারা আবেদনের প্রেক্ষিতে আজকে শুনানি অনুষ্ঠিত হবে। আর এরপর আমরা যেমনটি জানি, এই শুনানির আদালতে তার পক্ষে ABM খায়রুলের পক্ষে যিনি থাকবেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী MK রহমান এবং রাষ্ট্রপক্ষের যারা থাকবেন যে অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলগণ এই মামলাতে রাষ্ট্রপক্ষের অবস্থান নেবে। তো আমরা যেমনটি জানতে পেরেছি, যেমনটি জানেন, গত 24 জুলাই সকালেই কিন্তু ধানমন্ডির বাসা থেকে বিচারপতি ABM খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই দিন রাতেই কিন্তু তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গেল 31 জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুরের আদেশ দেন। তবে খায়রুল হকের আইনজীবীরা যেমনটি আইনজীবী জামিন চেয়ে কিন্তু ওই দিনই শুনানি করেন। তো তার আইনজীবীদের পক্ষে যেমনটি জানানো হয়, খায়রুল হক 2011 সালের 17 জুন কিন্তু প্রধান বিচারপতির পদ থেকে অবসরে যান। আর মামলার ঘটনার দিন অর্থাৎ 18 জুলাই তিনি আইন কমিশনের দাপ্তরিক কাছে এসে পুলিশি পাহারায় নিজ বাসায় অবস্থান করেছিলেন। আর বর্তমানে তার বয়স 81 বছর। সেজন্য কিন্তু তার যে পক্ষের আইনজীবীরা তারা তার শারীরিক বিভিন্ন রোগের কথা জানিয়ে এবং তিনি দেশ থেকে তিনি তার পালায়নের কোনো সম্ভাবনা নাই, এই যুক্তিটি উপস্থাপন করে কিন্তু তারা এই মামলার তার জামিন আবেদন করবেন আজকে। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ তারেক। দর্শক, মামলা বাতিল চেয়ে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আবেদনের শুনানির সর্বশেষ পরিস্থিতি জানাছিলেন আমাদের সহকর্মী। সিরাজগঞ্জে যমুনায় পানি এখনো বাড়ছে। এই অবস্থা আরো কয়েকদিন চলবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, যমুনায় 24 ঘন্টায় কি পরিমাণ পানি বেড়েছে আর বন্যা পরিস্থিতি নিয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড, বিস্তারিত জানাবেন। পার্বণ, আসলে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তবে পানি বৃদ্ধির হারটা একটু কমেছে। গত 24 ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জ এবং কাজীপুর যে দুইটি পয়েন্ট আছে যমুনার, সেই দুইটি পয়েন্টে 7 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার করে পানি বেড়েছে। তবে গতকালকে পর্যন্ত কিন্তু এই পানি বৃদ্ধির হারটা ছিল 23 সেন্টিমিটার এবং 22 সেন্টিমিটার করে, যার ফলে পানি উন্নয়ন বোর্ড বলছে যে আগামী কয়েকদিন আরো হয়তো 2 থেকে 3 দিন পর্যন্ত এরকম একটু অল্প হারে পানি বাড়বে। তারপরে কিন্তু পানির একটা স্থিতাবস্থা আসবে, এরপরের থেকে কমতে শুরু করবে। তারা যে পূর্বাভাসটা পেয়েছেন সে অনুযায়ী কিন্তু এটা বলছেন। এছাড়াও কিন্তু আসলে যে এখন পর্যন্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন যে অফিস আছে তারা কিন্তু বলছেন যে সিরাজগঞ্জ জেলায় এই বন্যায় পানিবন্দী হওয়ার মতো কোনো অবস্থা এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা একটু কথা বলবো আসলে যে সিরাজগঞ্জে যে কাওয়াখোলা চর আছে, সেই কাওয়াখোলা চরে কিছু মানুষ আছেন, আমরা একটু তাদের কাছে জানতে চাইবো যে কাওয়াখোলার চরাঞ্চলে আসলে বন্যা পরিস্থিতি কি অবস্থা বিরাজ করছে এখন। আমাদের সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াখোলা, মেসরা এই অঞ্চলে পানির বৃদ্ধি পাওয়ার কারণে অনেকের আবাদি ফসল ক্ষয়ক্ষতি হচ্ছে এবং আস্তে আস্তে মানুষের বাড়িঘরে পানি ওঠা শুরু করেছে এবং পানির বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু নদী ভাঙ্গনে মানুষের বাড়িঘরে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের আর পানি আর হয়তো আর অল্প একটু যদি বাড়ে তাহলে অনেকের বাড়িঘর
প্লাবিত হয়ে যাবে, শহর অঞ্চলে সব মানুষের বাড়িঘরে প্লাবিত হবে। ধন্যবাদ আপনাকে। কিন্তু বলছিলেন যে পানি আরেকটু বাড়লে কিন্তু হয়তো চরাঞ্চলে বাড়িঘরগুলো ডুবতে শুরু করবে। তবে আপনাকে আমি আরেকটু তথ্য দিয়ে রাখি যে গত ২৪ ঘন্টায় আসলে সিরাজগঞ্জ পয়েন্টে পানি বেড়েছে ৭ সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে বেড়েছে ৪ সেন্টিমিটার। তবে এখন কিন্তু সিরাজগঞ্জে যে বিপদসীমা আছে, বিপদসীমা ১২.৯০ মিটার ধরা হয়, তার থেকে কিন্তু এখনো ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কাজীপুর পয়েন্টে যে বিপদসীমা আছে সেটা ১৪.৮০ মিটার। সেখান থেকে এখন পর্যন্ত ৭২ সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু যমুনার পানি প্রবাহিত হচ্ছে। ফলে বিপদসীমা পেরোবে কিনা বা বিপদসীমার কাছাকাছি যেতে পারে এমনটা কিন্তু বলছেন পানি উন্নয়ন বোর্ড। এছাড়া কিন্তু আসলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলছেন যে যদি পানিবন্দী হয় মানুষ, সেই ক্ষেত্রে তাদের জন্য আমাদের ২৮০০ প্যাকেট শুকনো খাবার এবং ১৮ লাখ নগদ টাকা আছে। এর বাইরেও মজুদ রাখা হয়েছে ঢেউ টিম যদি কোনো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। পার্বণ, এই ছিল আসলে যমুনার পানি বৃদ্ধির সর্বশেষ খবর আমার কাছে সিরাজগঞ্জ থেকে। ধন্যবাদ শুভ। দর্শক, সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধির সর্বশেষ পরিস্থিতি জানাছিলেন আমাদের সহকর্মী। চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে ২৪ ঘন্টায় পানি কমেছে ১৭ সেন্টিমিটার। তবে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠতে শুরু করেছে। এখনও পানির নিচে চরাঞ্চলের ২,০০০ হেক্টর জমির ফসল। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, পানিবন্দী মানুষের সহায়তার কোনো উদ্যোগ দেখছেন কিনা বিস্তারিত জানাবেন। পার্বণ, গত প্রায় ২০ দিন ধরে পদ্মা নদীর চরাঞ্চলের বাসিন্দারা পানিবন্দী হয়ে রয়েছে। তবে আশার আলো হচ্ছে গত ২ দিন ধরে কিন্তু পদ্মার পয়েন্টে পানি কমতে শুরু করেছে। এছাড়াও যে আরো ২টি নদী মহানন্দা এবং পুনর্ভবা নদীতে পানি বৃদ্ধি পেয়েছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে নামতে শুরু করেছে। এছাড়া এখন পর্যন্ত কিন্তু চরাঞ্চলের যেসব বাসিন্দারা একেবারে যাদের বাড়ি ঘরে পানি উঠে গেছিল, এখন পর্যন্ত সেই অবস্থাতেই রয়েছে। কারণ পানি যে হারে বৃদ্ধি পেয়েছিল সে হারে কমছে না, কমছে কিন্তু ধীরে ধীরে। এর ফলে কিন্তু অনেক যে সব জায়গাগুলোতে পানি কমে গেছে, এসব জায়গাগুলোতে কিন্তু ক্ষত চিহ্ন ভেসে উঠছে। এছাড়া কিন্তু পানি কমার সাথে সাথে কিন্তু পদ্মায় আবারও কিন্তু ভয়ানক ভাবে পদ্মার তীর ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে শিবগঞ্জ উপজেলার পাঁকা, দুর্লভপুর এবং উজিরপুর, এছাড়া কিন্তু সদর উপজেলার নারায়ণপুর সব বেশ কিছু এলাকায় কিন্তু পদ্মা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। আপনাকে যদি আমি একটু তথ্য দিতে চাই, সম্প্রতি সময়ে যেসব পানিবন্দী মানুষগুলো ছিলেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণ ত্রাণ পায়নি বলে আমাদের কাছে অভিযোগ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যেসব এলাকাগুলোতে ত্রাণের ট্রলার গুলো যাচ্ছিল ত্রাণ দিতে, তাদের কিন্তু হুমড়ি খেয়ে পড়ছিলেন একেবারে মানুষজন। তারা কিন্তু অর্ধাহারে অনাহারে দিন যাপন করছিলেন। তারা এখনো বলছে প্রায় 10 দিন 12 দিন পানি বন্ধ হয়ে গেলে অনেকে কিন্তু এখন পর্যন্ত এক মুঠো তারা কিন্তু চালও পায়নি। এ নিয়ে তারা কিন্তু একরকম কষ্টে জীবন যাপন করছিলেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কিন্তু দীর্ঘদিন পানিবন্দী থাকার কারণে মানুষজনের মধ্যে নানা রকম কিন্তু রোগ বালাই বাসা বেঁধেছে, বিশেষ করে ডায়রিয়া, কলেরা, এছাড়া পেটের ব্যথা সব নানা রকম তাদের মধ্যে রোগ দেখা দিয়েছে। তারা শিবগঞ্জ এবং সদর হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে ডায়রিয়া রোগীদের আক্রান্ত সংখ্যা বেড়ে গেছে। এতে কিন্তু মানুষজন চরম ভোগান্তিতে পড়েছে। যেহেতু চরাঞ্চল এলাকা, নদী বেষ্টিত এলাকায় এখন ভরপুর বন্যার সময় তারা কিন্তু ঠিক সময় মতো চিকিৎসা নিতে আসতে পারছে না। এমনকি জেলা শহর কিন্তু অনেক দূরে। এতে কিন্তু অনেক রোগী কিন্তু একেবারে কিন্তু নার্ভাস হয়ে যাচ্ছে এবং চিকিৎসা থেকে তারা বঞ্চিত হচ্ছে। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি মেডিকেল টিম এবং উপসহকারী যারা হেলথ কর্মকর্তা আছে ইউনিয়ন, তারাও কিন্তু চিকিৎসা দেওয়ার চেষ্টা করছিলেন। সে চিকিৎসা এবং ওষুধপত্র অপ্রতুল বলে আমাদেরকে ভুক্তভোগীরা জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম চাঁপাইনবাবগঞ্জের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সঙ্গে। তিনি আমাদেরকে বলছিলেন যেসব এলাকার মানুষ একেবারে পানিবন্দী হয়ে রয়েছিলেন তাদেরকে তারা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন। তারাও বলছেন কি একটি পরিবারও যেন না থাকে, প্রত্যেকটি পরিবার যেন ত্রাণ পায় সে লক্ষ্যে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এছাড়া যাদের বাড়িঘর ভাঙছে, আপনাকে যদি একটু বলি, একজন ব্যক্তি বা একটি পরিবার 6 থেকে 7 বার পর্যন্ত এই পদ্মাপাড়ের বাসিন্দারা বাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিয়েছে। এমনকি এখনো কিন্তু অন্যের বাড়িতে তারা কিন্তু আশ্রয় নিয়ে আছে। তারা বলছে পানি কমার সাথে সাথে তারা কিন্তু নিজ গৃহে তারা ফিরে যাবেন। সে বাড়িগুলো যে কি অবস্থা হয়েছে, আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব
সম্ভব হয়নি। তারা বলছেন পানি নেমে একইবারে যখন পানি নেমে যাবে তখন সে বাড়িঘর তারা মেরামত করে আবার সে বাড়িগুলোতে বসবাস করবেন। এছাড়া যদি আপনাকে বলে রাখি যে চরাঞ্চল বাসিন্দাদের প্রধান অর্থকরী ফসল হচ্ছে এই আউশ ধান, গম, ভুট্টা, লাউ সব বিভিন্ন শাকসবজি কিন্তু তারা চাষাবাদ করে গোটা বছর তাদের সংসারে খরচ চালান। কিন্তু দীর্ঘদিন পানিবন্দী হয়ে থাকার কারণে কিন্তু অনেক সবজি এবং পানির ফসল কিন্তু নিমজ্জিত হয়ে রয়েছে। এই ফসলগুলো আর আসলে ফিরে পাবার নয়, সবগুলো ফসল নষ্ট হয়েছে। এক্ষেত্রে তাদের কিন্তু একরকম কিন্তু কষ্টের সাথে দিন যাপন করতে হবে। নানান তাদের লোকসান, তারা অনেক এনজিও থেকে ঋণ নিয়ে ধান রোপণ করেছিলেন এবং অন্যান্য যে বিশেষ করে মাসকলাই গুলো তারা বুনেছিলেন, সেই মাসকলাই গুলা নষ্ট হয়ে যাবে বলে তারা আশঙ্কা করছে। এর মধ্যে যদি কৃষি কর্মকর্তারা তাদের পাশে যদি না দাঁড়ায় তাহলে কিন্তু একেবারে ভয়াবহ ভাবে অর্থনৈতিক ভাবে তারা ভেঙে পড়বেন। তবে আমরা কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম, কৃষি কর্মকর্তারা বলছেন যে বন্যার পানি নেমে গেলে তার কৃষি কর্মকর্তারা যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের মাধ্যমে তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে কৃষকদের পাশে দাঁড়াবেন এবং অর্থ সহায়তা সব ভর্তুকি দিবেন বলে কৃষি কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা এবং বন্যা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ তারেক। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তারেক। দেখছেন দেশ জনপদ লাইভ। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় জুন থেকে আগস্ট পর্যন্ত 3 মাস প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। পরিবেশ রক্ষায় জরুরি এ পদক্ষেপে সংকটে পড়েছে বন নির্ভর হাজারো পরিবার। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, নিষেধাজ্ঞার বিষয়ে কি বলছেন বন বিভাগ আর সাধারণ বনজীবীদের প্রতিক্রিয়া কি জানাবেন? পার্বণ, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশ থেকে একরকম বিচ্ছিন্ন একটি দ্বীপ ইউনিয়ন। এই ইউনিয়নের নাম হচ্ছে গাবুরা। এখানকার যেসব মানুষেরা রয়েছে শুধু এই ইউনিয়ন নয়, এর পাশাপাশি বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, পদ্মপুকুর, এরকম যতগুলো ইউনিয়ন রয়েছে এখানকার লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু এই সুন্দরবনের উপরে নির্ভরশীল। প্রত্যেক মানুষই দীর্ঘদিন ধরে, শত শত বছর ধরে, বহু প্রজন্ম ধরেই তারা এই সুন্দরবনের উপরে বনের কেউ মাছ ধরা, কেউ কাঁকড়া ধরা, কেউ মধু আহরণ, এইরকম সুন্দরবন নির্ভরশীল রেণুপোনা ধরা এই ধরনের কাজে যুক্ত থাকেন। কিন্তু এখানে দেখা গিয়েছে 3 মাস 6 মাস বনের বিশ্রামের জন্য এটি কিন্তু প্রজনন মৌসুম হিসাবে এটি বন্ধ করে দেওয়া হয়। এমনকি যে ইলিশের যে এলাকা নয়, সেই ইলিশের প্রজননের জন্য বা ইলিশের জন্য এখানে কিন্তু এই এলাকাটি সুন্দরবনে প্রবেশাধিকার সংরক্ষণ করা হয়। কিন্তু এই সময়ে এই যে বনজীবী মানুষেরা রয়েছে তাদের কারোর হাঁড়িতে ভাত ওঠে না, কারো চুলায় হাঁড়ি ওঠে না, কারো জীবন জীবিকা একেবারেই ধ্বংসের মুখে। তাদের বক্তব্য হচ্ছে যদি বনজীবীরাই টিকে না থাকতে পারে তাহলে সুন্দরবনের এই সুন্দরবন সংরক্ষণ আসলে কাদের জন্য, বিকল্প আসলে কি করণীয় সেটা নিয়েই তাদের অনুরোধ। আর বন বিভাগ বলছে যে এটি আসলে সরকারি আদেশ, তাদের কিছু করণীয় নেই। আমরা একটু আমাদের এখানে বনজীবী এই অঞ্চলের মানুষেরা রয়েছে, তারা কি বলছে একটু শুনি। বছরে 12 মাসে 1 বছর সেখান থেকে প্রায় 6 মাস সুন্দরবন বন্ধ থাকে। সুন্দরবন বন্ধ থাকার কারণে এখানে গাবুরার প্রায় শতকরা 90% লোক সুন্দরবন নির্বাহ করে। এখানে মনে করেন যদি বন এইভাবে বন্ধ থাকে তাহলে মানুষের আয় ইনকামও বন্ধ হয়ে যাবে, যার কারণে মানুষ অনেকেই না খেয়ে থাকে, অনেকের বাচ্চা কাচ্চা পড়াশোনা করে, তাদের খরচ জোগাতে পারে না, চলতে পারে না, সর্বদিক থেকেই সমস্যা। এখন আমরা চাই সুন্দরবনও বাঁচুক, আমরাও বাঁচি। হ্যাঁ, আপনি আসেন। দেখেন আমাদের এই সুন্দরবন নিয়ে আমাদের ছেলে মেয়ে সবাই মানুষ নদী জাল টেনে জাল ধরে বাদা দিয়ে এখন কাঠ এনে তাই দিয়ে হয়তো আমাদের রান্না বান্না করে খাই। তাই এইটা যদি বন্ধ থাকে আমাদের বাচ্চা কাছে আমরা কিভাবে মানুষ করব? আমাদের এই সুন্দরবন নিয়ে, নদী নিয়ে আমাদের জীবন যখন চলে, তা চাই না যে আমাদের এটা বন্ধ থাকুক। সুন্দরবনের
হ্যাঁ, যেমনটি শুনছিলাম যে সুন্দরবন বন্ধ থাকলে আসলে তারা যে দুঃখ দুর্দশা, তাদের যে দুঃখ দুর্দশা, এটি আসলে চূড়ান্ত পর্যায়ে যায়, মানবেতর অবস্থা তৈরি হয়। এবং এই যে 1 তারিখে খুলবে, তাদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস তৈরি হচ্ছে, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে বিকল্প চিন্তা সরকারকে করতে হবে, না হলে এখানে যেমন মধু বা কেওড়ার আচার সহ এই কেন্দ্রিক যে শিল্পায়ন, সেই শিল্পায়ন ঘটাতে হবে, সুন্দরবন কেন্দ্রিক যে শিল্পায়ন ঘটিয়ে এখানকার মানুষের কর্মসংস্থান তৈরি করতে হবে। এই ছিল পার্বণ, এই যে গাবুরা দ্বীপ ইউনিয়ন এবং সুন্দরবনের বনজীবীদের যে দুঃখ দুর্দশার যে চিত্র, তার সর্বশেষ। ধন্যবাদ সুমন। দর্শক, সুন্দরবন থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমন। মেহেরপুরের বিভিন্ন হাসপাতালে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিরোধে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ না থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তারুজ্জামান, এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা কেমন, আর ডেঙ্গু প্রতিরোধ নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ পার্বণ। যেমনটি বলছিলেন, মেহেরপুরে কিন্তু দিন দিন ডেঙ্গু জ্বরের প্রকোপটা বৃদ্ধি পাচ্ছে। 1.5 মাসে প্রায় 2 শতাধিক রোগী কিন্তু এই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এখানে অনেকে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু আমরা হাসপাতালে যে চারপাশের যে ড্রেনেজ ব্যবস্থা দেখেছি, সেখানে কিন্তু দীর্ঘদিন যাবত ময়লা আবর্জনা এবং পানি জমে থাকা, কিন্তু এখান থেকে কিন্তু ডেঙ্গু মশার যে উৎপত্তি, সেই উৎপত্তি হচ্ছে। সেখানে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেয়নি এ পর্যন্ত, আমরা জানতে পারিনি। আমরা মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে রয়েছে, সেখানে কিন্তু অনেক রোগীদের ভিড়, ঠান্ডা কাশি এবং গলা ব্যথা নিয়ে অনেকে ভর্তি হচ্ছে। তাদেরকে কিন্তু পরীক্ষা করালে অনেকের মধ্যেই কিন্তু এই ডেঙ্গুর প্রকোপটা দেখা যাচ্ছে। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি এবং হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই সাধারণ জ্বর বা মৌসুমী জ্বরের পাশাপাশি কিন্তু মেহেরপুরের ডেঙ্গু জ্বরটাও অনেকটা বেড়েছে। কিন্তু ডেঙ্গুর যে প্রকোপ, সেটা এই ডেঙ্গু প্রতিরোধে কিন্তু মেহেরপুর পৌরসভা, গাংনী পৌরসভা এবং মুজিবনগর উপজেলা পরিষদের পক্ষ থেকে কিন্তু মশা নিধনের তেমন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা একজন রোগী নিয়ে আসা স্বজনের সাথে কথা বলবো। এই যে হাসপাতালে আপনারা দেখছেন যে স্যাঁতসেঁতে পরিবেশ বা ড্রেনে পানি জমে আছে দীর্ঘদিন এবং ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, এই বিষয়টা কেমন, কিভাবে দেখছেন আপনারা? আসলে আমরা যখন রোগী নিয়ে আসছি হাসপাতালের ভিতরে, আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় কোনায় ময়লা আবর্জনা স্যাঁতসেঁতে পরিবেশে পরিণত হয়েছে এবং এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা, সেটিও কিন্তু ঠিক নাই। শুধু যে হাসপাতালের জন্যই ডেঙ্গু হচ্ছে এমন না বিষয়টি, মেহেরপুর শহরের যে অবস্থা, প্রত্যেকটা রাস্তাঘাটে কানায় কানায় ময়লা আবর্জনা পানিতে ভর্তি। কোনো ব্যবস্থা পৌরসভা করছে না। পৌরসভা সকালবেলা একবার ময়লা আবর্জনা তুলতে আসে, সেটিও ফাঁকিবাজির মধ্য দিয়ে। এছাড়া হাসপাতালে কিন্তু চিকিৎসার এমনই বাজে অবস্থা, আমি যে পা ফেলবো, হাসপাতালের ভিতরে ঢুকেছে পা ফেলবো, সে পা ফেলার জায়গাটা নাই। আমি রুগীটা নিয়ে এসে চিকিৎসা দিব কোথায়? হাসপাতাল তো নিজেই রুগী। হাসপাতাল যখন নিজেই রুগী থাকবে, তখন সে রুগীর চিকিৎসা কিভাবে দিবে? আমার প্রশ্ন আপনাদের কাছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমার একই প্রশ্ন। ধন্যবাদ। শুনছিলেন যে হাসপাতালের যে চারদিকে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে, সেখানে কিন্তু যে ড্রেন রয়েছে, সেই ড্রেনে কিন্তু পর্যাপ্ত ময়লা এবং পানি জমে আছে। শুধু হাসপাতালে নয়, মেহেরপুর পৌরসভা, গাংনী পৌরসভার কিন্তু একই চিত্র। সেখানে কিন্তু মশা নিধনের জন্য কিন্তু নির্দেশনা থাকলেও কিন্তু সেই তারা মশা নিধনের কোনো পরিকল্পনা বা বাস্তবায়নের জন্য কোনো উদ্যোগ নেয়নি। আমার কাছে এই ছিল মেহেরপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ। পার্বণ। নাটোরের আর.কে. দুলু মডেল হাই স্কুল বাঁধ রক্ষার দাবিতে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ সচেতন নাগরিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি চলছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন খান। মামুন, দাবি আদায় নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমরা এখন রয়েছি নাটোর একডালা আর.কে. দুলু মডেল স্কুলের সামনে। এখানে মূলত আজকে এই মাঠ রক্ষার দাবিতে কিন্তু সাধারণ ছাত্রছাত্রী এবং সাবেক ছাত্রছাত্রী তারা কিন্তু আজকে মানববন্ধন করছেন এবং বিক্ষোভ মিছিল করেছেন কিছুক্ষণ আগে, এবং তারা কিন্তু দাবি জানিয়েছেন যে মাদক থেকে দূরে রাখার জন্য কিন্তু স্কুল মাঠের এই প্রয়োজন, খুব স্কুল মাঠটি যেন থাকে, তার জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং তারা আরো আমাদের কাছে জানিয়েছেন যে একটি পরিবার ধ্বংসের জন্য কিন্তু একজন মাদক
ক্ষমতাশক্ত ব্যক্তি যথেষ্ট, তারই জন্য কিন্তু তারা আজকে চাচ্ছে যে একটি এই স্কুলের যে মাঠটি রয়েছে সেই মাঠটি যেন থাকে, এবং স্কুল কর্তৃপক্ষ এই মাঠটির মাঝখান দিয়ে রাস্তা তৈরির প্রতিবাদে কিন্তু আজকে তারা মানববন্ধন করছেন। এবং তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু আজকে তারা এখানে এসেছেন, এবং এই এলাকায় যারা সচেতন নাগরিক রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন, এবং তারা কিন্তু আমাদেরকে আছে বলছিলেন বিভিন্ন ধরনের দাবি দেওয়ার কথা, এবং যারা সাবেক বর্তমান ছাত্র রয়েছে তারাও কিন্তু আজকে এখানে কথা বলছিলেন। আচ্ছা, আমরা যদি একটু কথা বলি, কি চান আপনারা, কেন দাঁড়িয়েছেন আজকে? আমরা স্কুলের মাঠ চাই, খেলার মাঠ চাই। মাঠে রাস্তা করতেছে, রাস্তা করতেছে, খেলার মাঠের ভিতরে রাস্তা করতেছে। আমরা আরো একটু যদি কথা বলার চেষ্টা করি যে এখানে শিক্ষকরা রয়েছেন, আচ্ছা আপনারা এখানে আটকা পড়ে আছেন কেন, যদি কথা বলতেন এখান থেকে কথা বলেন। হেডমাস্টার অনুমতি নাই তো বাইরে বাড়ানো, হেডমাস্টার অনুমতি নাই, হেডমাস্টার প্রশ্ন করতে হবে। এটা আপনারা এই যে মাঠ যে সংস্কার চলছে এটা তো সব দায়িত্ব হেডমাস্টারের, হেডমাস্টারের দায়িত্ব সব হেডমাস্টারের, আমরা তো কিছু করতে পারি না। হেডমাস্টার অর্ডার দিলে তো তালা খুলে যাবে। আপনারা চাচ্ছেন কি, কেন আজকে এখানে দাঁড়িয়ে রয়েছেন? জনগণ যেটা চাচ্ছে সেটা তো ন্যায্য দাবি চাচ্ছে। এই রাস্তা তো অবৈধ রাস্তা, ঠিক আছে? আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমি একটু বলি, কিছু বলবো? আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমাকে 2004 সালে নিয়োগ দেওয়া হয়েছিল, যা নিয়োগ বহির্ভুক্ত, ঠিক আছে? আমরা কথা বলছিলাম তাদের সাথে, এবং যারা এখানে দাঁড়িয়ে রয়েছে মানববন্ধনের ব্যানারে তাদের সাথে আমরা একটু কথা বলি। আচ্ছা, কেন দাঁড়িয়েছেন আজকে আপনারা এখানে? আমরা দাঁড়িয়েছি এই স্কুলকে সন্ত্রাস মুক্ত করতে। এই স্কুল সারোয়ার ও সারোয়ারের ওয়াইফ এই দুজন মিলে এখানে একটি তাণ্ডব করছে, এবং আপনারা জানেন যে খেলার মাঠের মাঝখান দিয়ে উনি রাস্তা করার চেষ্টা করেছেন। এই খেলার মাঠের মাঝখানে কোনোদিন রাস্তা হয় নাকি? এবং এই পাশে একটি কিল্ডার গার্ডেন করেছেন ওনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নিজস্ব, এবং ওই সাইডে গাছ লাগিয়ে খেলার মাঠকে খেলার মাঠকে অনেক ছোট করেছেন। এই খেলার জন্য এই মাঠ অনুপযোগী হয়ে পড়েছেন। আমরা চাই আপনাদের মাধ্যমে এবং এই এলাকার আমাদের নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মাধ্যমে, ডিসি এসপি ওনাদের মাধ্যমে এই খেলার মাঠকে যাহাতে সংশোধনী করে খেলার মাঠে রূপান্তর করা হয়, সেই জন্যে আজকের এই মানববন্ধন। এবং আপনারা জানেন যে স্বামী স্ত্রী মিলে এই যে একটি ম্যানেজিং কমিটি পরিবারতান্ত্রিক, এই ম্যানেজিং কমিটির আমরা পরিবর্তন চাই, এই অযোগ্য প্রধান শিক্ষিকার পরিবর্তন চাই, এই ম্যানেজিং কমিটির আমরা পরিবর্তন চাই, নতুন করে কমিটি দিয়ে এই স্কুলকে সুন্দর সুশৃঙ্খল ভাবে যাতে স্কুল পরিচালনা করতে পারে, সেই জন্য আমাদের আজ এই মানববন্ধন। এই স্কুলের জমি মুক্ত করতে চাই গোলাম সারার হাত থেকে। এই স্কুলে যত অনুদান আসে কোনো হিসাব ওনার কাছে মানুষের কাছে দেয় না, কোনো মানুষ হিসাব চাইতে গেলে হিসাব দেয় না। এবং এই বিগত দিনে এই আমাদের শিক্ষকের উপরে, অভিভাবকদের উপরে উনি বিভিন্নভাবে আপনারা জানেন মানুষকে হুমকি ধুমকি দিয়ে আসছেন। এই হুমকি ধুমকি বন্ধ করতে হবে, ওনার এই স্বৈরাচারতন্ত্র বন্ধ করতে হবে। আমরা এই স্বৈরাচার হাত থেকে এই স্কুলকে মুক্তি করতে চাই, এবং সকলের মাধ্যমে আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা চাই এই স্কুলকে স্বৈরাচার মুক্ত করতে, পরিবারতান্ত্রিক মুক্ত করতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তারা কিন্তু বলছিলেন যে রাস্তা নয় মাঠ চাই, ভূমিদস্যু গোলাম সারোয়ারের হাত থেকে স্কুল মাঠ রক্ষার দাবিতে তারা কিন্তু আজকে মানববন্ধন করছেন, এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছেন। এবং এর আগেও তারা এই মানববন্ধন কর্মসূচি করেছিলেন, তার কোনো সুফল না পাওয়ার কারণে কিন্তু আজকে বৃহত্তর আকারে এই মানববন্ধন আয়োজন করেছেন। আমরা চলে যাব ডেস্কে। ময়মনসিংহ নগরীর যানজট ও ভোগান্তি নিরসনে পূর্ব ঘোষণা অনুযায়ী নতুন বাজার থেকে তাজমহল মোড় পর্যন্ত সড়কে ভাসমান হকার উচ্ছেদে নেমেছে প্রশাসন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, উচ্ছেদ অভিযান নিয়ে কি বলছে প্রশাসন, আর হকাররা কি বলছেন জানাবেন।
কিছুক্ষণ আগেই উচ্ছেদ অভিযানের কার্যক্রম শুরু করা হয়েছে। অর্থাৎ হকাররা বলছেন যে নির্ধারিত সময় অর্থাৎ আজকে উচ্ছেদ অভিযান করা হচ্ছে, তারা কিন্তু অনেকেই বিষয়টি জানেন না। সেই বিষয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও প্রশাসন বলছেন যে তারা কিন্তু গতকাল থেকে মাইকিং এবং একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন যে উচ্ছেদ অভিযানের কার্যক্রম তারা আজকে সকাল থেকেই শুরু করবেন। আমরা দেখেছি উচ্ছেদ অভিযানের কার্যক্রম শুরু করার পূর্বে থেকেই অর্থাৎ নগরীর নতুন বাজার থেকে গাঙ্গেনাপাড় হয়ে যে তাজমহল মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু আজকে সকাল থেকেই হকাররা কিন্তু তারা তাদের যে দোকান তারা বসাননি। অর্থাৎ আমরা তারা কিন্তু বলছিলেন যে অন্তত গাঙ্গেনাপাড় মোড় এবং নতুন বাজার জেলা স্কুল মোড় এবং তাজমহলের যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে প্রতিদিনের মতো তারা কিন্তু আজকে যে দোকানপাট সেটি কিন্তু তারা না বসালেও কিন্তু আজকে কিন্তু যে স্টেশন রোডে যে হকারদের একটি দোকান হকারদের একটি মার্কেট ছিল সেই মার্কেটে কিন্তু আমরা দেখেছি হকাররা কিন্তু তারা পসরা সাজিয়ে বিভিন্ন পণ্যের কিন্তু তারা বসেছেন। অর্থাৎ সেখানেও উচ্ছেদ অভিযান করা হবে। সেটি কিন্তু সিটি কর্পোরেশনের অর্থাৎ জেলা প্রশাসনের যে ভ্রাম্যমাণ আদালত রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনী অর্থাৎ পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতিও কিন্তু রয়েছে। অর্থাৎ সেটি কিন্তু একেবারেই জোরে সোরে অভিযান কার্যক্রম শুরু করা হবে। অর্থাৎ দোকান মালিক সমিতির যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে দীর্ঘদিনের যানজট ভোগান্তি রয়েছে, অর্থাৎ উচ্ছেদ অভিযানের ফলে কিন্তু এই যানজট ভোগান্তি নিরসন হবে এবং এই উচ্ছেদ অভিযানের পর অর্থাৎ আজকে থেকে কিন্তু 25 জন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। অর্থাৎ তারা যেন পুনরায় বসতে না পারে সেই বিষয়টি কিন্তু আনসার সদস্যরা তদারকি করবেন। সেই বিষয়ে কিন্তু দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু নিজেদের অর্থায়নে সেই আনসার সদস্যদের বেতন পরিশোধ করবেন। অর্থাৎ এর সফলতা আসলে কিন্তু আগামী মাসে চরপাড়া মোড় সহ গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে কিন্তু সেভাবে উচ্ছেদ অভিযান করে আনসার সদস্য ব্যক্তিগতভাবে নিয়োগ দেওয়া হবে। সেই বিষয়টি জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা জানি যে ময়মনসিংহ শহরে প্রতিদিন গড়ে প্রায় 15,000 যানবাহন চলাচল করে, যার কারণে কিন্তু আমরা দেখে থাকি প্রতিনিয়ত যে যানজট ভোগান্তি সেটি কিন্তু সাধারণ মানুষকে যানজট ভোগান্তির মধ্যে পোহাতে হচ্ছে। অর্থাৎ এই হকার উচ্ছেদ অভিযানের কারণে কিন্তু একেবারেই যানজট ভোগান্তি নিরসন হবে। সেই বিষয়টি কিন্তু সাধারণ ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ভ্রাম্যমাণ আদালতের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। আমরা একটু যদি যুক্ত হতে চাই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে যুক্ত হতে চাই। আজকে কোন কোন বিষয়গুলো উচ্ছেদ অভিযান করা হচ্ছে একটু জানতে চাই। আজকে হলো আমাদের ময়মনসিংহের গাঙ্গিনারপাড় এলাকায় অবৈধভাবে যারা হকার আছেন তাদেরকে ইতিমধ্যে মাইকিং করা হয়েছে, তারা যেন অবৈধ স্থাপনা এখান থেকে ছেড়ে বাহিরে অন্য কোথাও চলে যায়। আজকে আমাদের যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। এখন আমাদের গাঙ্গিনারপাড়, সেই গাঙ্গিনারপাড় থেকে শুরু করে নতুন বাজার পর্যন্ত যত এখানে অবৈধ হকার এখানে আছে তাদেরকে আজকে উচ্ছেদ করা হবে। তিনি কিন্তু বলছিলেন যে একেবারেই তাজমহলের মোড় থেকে কিন্তু নতুন বাজার মোড় পর্যন্ত যে অবৈধ হকার রয়েছে তাদেরকে উচ্ছেদ করা হবে। অর্থাৎ এতে করে যানজট ভোগান্তি দীর্ঘদিনের সেটি কিন্তু অনেকাংশেই কমে আসবে সেই বিষয়টি বলছিলেন। আমরাও কিন্তু আজকে সকাল থেকে দেখেছি ময়মনসিংহ নগরীর ব্যস্ততম এলাকা নতুন বাজার এবং গাঙ্গেনাপাড়ে কিন্তু একেবারেই কিন্তু সেই ভোগান্তি যে চিরচেনা যে ভোগান্তি ছিল সেটি কিন্তু একেবারেই নেই। আমরা সেই বিষয়টি কিন্তু দেখছিলাম। অর্থাৎ আমরা যদি ব্যবসায়ীদের সঙ্গে একটু কথা বলতে চাই, জানতে চাই এই যে উচ্ছেদ অভিযান করা হচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আসলে এখানে যা আপনারা দেখতেছি এখানে অনেক সময় যানজট সৃষ্টি হয়, যেভাবে মানুষ সুবিধাভাবে চলতে পারে এই সবার জন্য ভালো, যা আমার মতামত। এই ব্যবসায়ী বলছিলেন যে উচ্ছেদ অভিযানের ফলে কিন্তু অনেকেই হয়তো বেকার হয়ে পড়বেন এবং তারা যেন চলতে পারে সেই ব্যবস্থা যেন প্রশাসন করে সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে দীর্ঘদিনের যানজট মুক্ত করে ময়মনসিংহ নগরীকে স্বস্তি দেওয়ার সেটি কিন্তু তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।